প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন। আজকে আমরা ইলাস্ট্রেটর সিসি টিউটোরিয়ালে অবজেক্ট মেনুর ক্লিপিং মাস্ক যে কমান্ডটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপিং মাস্ক যে কমান্ডটি রয়েছে এখানে এটা ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে। তো এটা তখনই অ্যাক্টিভ হবে যখন আমরা আর্টবোর্ডের উপরে কোনো শেপ ড্র করব। তো আমি এখানে ইলিস্ট্রেটরটা অ্যাক্টিভ করে নিয়ে আমরা এখানে একটা ইলিপস ড্র করলাম। তো ড্র করার পরে আমরা যদি খেয়াল করি দেখতে পাবো ক্লিপিং মাস্ক যে কমান্ডটা আছে সেটা এখনই ইনঅ্যাক্টিভ। এটা তখনই অ্যাক্টিভ হবে যখন আমরা সেই শেপটাকে এভাবে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে ক্লিপিং মাস্ক যে কমান্ডটি রয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং তার অধীনে যে সাব কমান্ডগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাক্টিভ দেখা যাচ্ছে। তো এই কমান্ডগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ক্লিপিং মাস্ক এই কমান্ডটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি ক্লিপিং মাস্ক সম্বন্ধে কিছু কথা বলে নিই। যে ক্লিপিং মাস্ক আমরা কখন ব্যবহার করব। কোনো ইমেজের কোনো অংশকে আমরা শো করতে চাই এবং বাকি অংশকে যদি আমরা হাইড করতে চাই কোনো শেপের ভিতর দিয়ে, তখন আমরা এই ক্লিপিং মাস্কটা ব্যবহার করব। এটা ইমেজের ক্ষেত্রে হতে পারে, টেক্সটের ক্ষেত্রে হতে পারে এবং শেপের ক্ষেত্রেও একই রকম হতে পারে। তো সেটাই আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে ক্লিপিং মাস্কের মাধ্যমে কোনো শেপের ভিতর দিয়ে কোনো ইমেজের নির্দিষ্ট অংশকে আমরা শো করাবো এবং বাকি অংশকে আমরা কীভাবে হাইড করতে পারি। তো ইলাস্ট্রেটরে 3 ধরনের ক্লিপিং মাস্ক রয়েছে। সর্বপ্রথমে আমরা যে ক্লিপিং মাস্কটা নিয়ে আলোচনা করব সেটা হলো ড্র ইনসাইড। তো আমরা যদি টুল প্যানেলের সবার নিচে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সবার নিচে যে চেঞ্জ স্ক্রিন মুডটা রয়েছে তার উপরে 3টা আইকন পাশাপাশি দেখা যাচ্ছে। প্রথম যে আইকনটা রয়েছে এটার উপর কার্সর নিলে আমরা দেখতে পাচ্ছি ড্র নর্মাল, অর্থাৎ নর্মাল মুডে ড্র করার জন্য আমরা এই আইকনটা ক্লিক করে অ্যাক্টিভ করে দেবো। তো এটা বাই ডিফল্ট অ্যাক্টিভ করা থাকে। আমরা যখন ইলাস্ট্রেটরের আর্টবোর্ডে কোনো ইমেজ বা শেপ ড্র করি বা কোনো ডিজাইন তৈরি করি তখন সবসময় এই ড্র নর্মাল মুডটাই থাকে। এটা শর্টকাট কি কমান্ড Shift+D। তারপরে যে মুডটা রয়েছে ড্র বিহাইন্ড মুড। ড্র বিহাইন্ড মুডটা অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে সরাসরি Shift+D কি প্রেস করলে ড্র বিহাইন্ড মুডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এখানে এই আইকনের উপরে ক্লিক করে ড্র বিহাইন্ড মুডটা অ্যাক্টিভ করে দেখি যে এটার মাধ্যমে কী কাজ করা যায়। তো ড্র বিহাইন্ড মুডটা যখন আমরা অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমরা এখানে একটা স্টার শেপ নিয়ে নিলাম। স্টার শেপটির কালারটা একটু চেঞ্জ করে দিই, রেড করে দিলাম। তো এখন আমরা যাই কিছু আঁকি না কেন সেটা প্রেজেন্ট যে শেপ বা ইমেজ থাকবে ঠিক তার পিছনে ড্র হবে। দেখুন আমি এই স্টার শেপটা তৈরি করেছি। এটা যদি আমরা ইলিপসের উপরে নিয়ে যাই দেখুন এটা ইলিপসের পিছনে দেখা যাচ্ছে। ইমেজের কাছে নিলে দেখা যাচ্ছে যে এই স্টার শেপটা ইমেজের পিছনে রয়েছে। এভাবে একের পর এক আমরা যত অবজেক্টই আঁকি না কেন সেই শেপটা সবগুলো শেপের বা ইমেজের নিচে চলে যাবে। তো সাধারণত আমরা নর্মাল মোডে যখন কোনো শেপ ড্র করি তখন সবার শেষে যে শেপটা ড্র করি সেটা সবার উপরে থাকে। ড্র বিহাইন্ড মোডে যখন আমরা কোনো শেপ ড্র করব সবার শেষে যে শেপটা আমরা ড্র করব সেটা প্রেজেন্ট যে শেপ বা ইমেজ থাকবে সেই ড্রকৃত শেপটা সবার পিছনে ড্র হবে। এরপরে যে আইকনটা দেখা যাচ্ছে এটা হলো ড্র ইনসাইড মোড। তো ড্র ইনসাইড মোডটা হলো কোনো শেপের ভিতরে যখন আমরা কোনো কিছু ড্র করতে যাব বা কোনো ইমেজ বা কোনো শেপকে সেট করতে যাব বা কোনো টেক্সটও হতে পারে, সেটা যদি আমরা সেট করতে চাই তখন আমরা এই মোডটা অ্যাক্টিভ করব। তো এখানে দেখুন এই আইকনটা এখন ইনঅ্যাক্টিভ রয়েছে। এই আইকনটা তখনই অ্যাক্টিভ হবে যখন আমরা কোনো শেপকে এভাবে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করব। তো আমরা এখানে এই পলিগনটাকে এভাবে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্র বিহাইন্ড মোডটা এখানে অ্যাক্টিভ আছে। তো এটারও শর্টকাট কি কমান্ড Shift+D, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা Shift+D কি কিবোর্ড থেকে প্রেস করলে একের পর এক এই মোডগুলো অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তো আমি এখানে কিবোর্ড থেকে Shift+D কি প্রেস করলাম। দেখুন এখন দেখা যাচ্ছে যে ড্র ইনসাইড মোডটা অ্যাক্টিভ হয়ে গেছে। আবার যদি Shift+D কি প্রেস করি এবার ড্র নর্মাল মোডটা অ্যাক্টিভ হচ্ছে। Shift+D কি প্রেস করলে এবার ড্র বিহাইন্ড মোডটা অ্যাক্টিভ হচ্ছে। পুনরায় Shift+D কি প্রেস করলাম, এবার এখানে ড্র ইনসাইড মোডটা অ্যাক্টিভ হয়েছে। তো দেখুন ড্র ইনসাইড মোডটা যখন অ্যাক্টিভ হচ্ছে আমাদের যে সিলেক্টকৃত পলিগন শেপটা ছিল সেটার চারপাশে ডট ডট লাইন দেখা যাচ্ছে। আমরা যদি সিলেকশনটা ডিসিলেক্ট করে দেই তারপরে আমরা দেখতে পাচ্ছি ডট ডট যে লাইন সেটা রয়েছে, অর্থাৎ এই শেপটা এখন ড্র ইনসাইড মোডে রয়েছে। এখন আমরা যাই কিছু ড্র করি না কেন এই শেপের ভিতরে সেটা সেট হয়ে যাবে। তো আমরা এখানে টুল প্যানেল থেকে স্টার টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে এটার একটা কালার দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দিয়ে আমরা এখানে একটা স্টার ড্র করি এভাবে। দেখুন স্টারটা ড্র করার পরে যখন আমরা এটাকে ড্রাগ করে বাইরে নিয়ে আসছি দেখা যাচ্ছে না। যখনই আমরা পলিগনের উপর নিচ্ছি তখন দেখা যাচ্ছে। পলিগনের বাইরের যে অংশটুকু আছে সেটুকু দেখা যাচ্ছে না, অর্থাৎ এই স্টারটা এখন এই পলিগনের ভিতরে সেট হয়ে গেছে। অর্থাৎ ড্র
ইনসাইড কোনো শেপের ভিতরে যখন আমরা অন্য কোনো শেপ বা ইমেজকে ড্র করব বা সেট করব, তখন আমরা কোনো শেপকে ড্র করে সেটাকে সিলেক্ট করে ড্র ইনসাইড মোডটা অ্যাক্টিভ করলে সিলেক্টকৃত শেপটা ড্র ইনসাইড মোডের অধীনে চলে যাবে, এবং তখন আমরা যে কোনো ইমেজ বা কোনো শেপ ড্র করি না কেন সেটা সিলেক্টকৃত শেপের ভিতরে সেট হয়ে যাবে। তো এবার আমরা এই ইমেজটাকে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এডিটে গিয়ে আমরা এখানে কাট করে দিচ্ছি, কাট করে আমরা এবার এটাকে পেস্ট করে দেব, এডিট পেস্ট। দেখুন পেস্ট করার পরে দেখা যাচ্ছে যে এই ইমেজটার কিছু অংশ পলিগনের ভিতর দিয়ে দেখা যাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ ইমেজটা এই পলিগনের ভিতরে সেট হয়ে গেছে। এটাকে যদি আমরা এইভাবে ট্রান্সফর্ম করি তাও আমরা করতে পারবো। ইমেজ এবং পলিগন যে শেপটা রয়েছে এটাকে যদি আমরা এডিটিং করতে যাই তাও করতে পারবো। তাহলে আমাদের এখানে উপরে যে অপশন বারটা দেখতে পাচ্ছেন, এখানে প্রথম যে আইকনটা আছে এর উপরে কার্সর হয়ে দেখা যাচ্ছে এডিট ক্লিপিং পাথ, এই মুডটা এখানে অ্যাক্টিভ আছে। এই মুডটা অ্যাক্টিভ অবস্থায় আমরা শেপ এবং ইমেজ দুইটাকে একসাথে এভাবে ট্রান্সফর্ম করে ছোটো বড়ো করতে পারবো, অথবা এভাবে রোটেটও করতে পারবো। আর অন্য যদি আমরা ইমেজটাকে রোটেট করতে চাই বা ট্রান্সফর্ম করে ছোটো বড়ো করতে চাই, তাহলে আমরা এরপরের যে আইকনটা আছে এডিট কন্টেন্টস এখানে ক্লিক করতে পারি, অথবা অবজেক্ট মেনুর ক্লিপিং মাস্কের অধীনে এই এডিট কন্টেন্টস যে কমান্ডটা আছে এখানে ক্লিক করে আমরা কন্টেন্ট রয়েছে অর্থাৎ শেপের ভিতরে যে ইমেজ রয়েছে সেটাকে ট্রান্সফর্ম করে ছোটো বড়ো করতে পারি অথবা রোটেট করতে পারি। ঠিক আছে, তো এডিট কন্টেন্টের বেলায় আমরা অবশ্যই এখানে এই আইকনের উপরে ক্লিক করতে পারি, অথবা অবজেক্ট মেনুর ক্লিপিং মাস্কের অধীনে যে এডিট ক্লিপিং মাস্ক রয়েছে এখানে ক্লিক করে কন্টেন্টকে আমরা এডিট করতে পারি। এছাড়াও এখানে ক্লিপিং মাস্কের অধীনে যে রিলিজ কমান্ডটি রয়েছে, যেটা শর্টকাট কি কমান্ড অল্টার কন্ট্রোল 7, এখানে ক্লিক করে আমরা এটাকে রিলিজ করে ফেলতে পারি। কন্ট্রোল Z দিয়ে আমি আন্ডু করলাম, পূর্বের অবস্থায় চলে গেল। তো আমরা এখন কিন্তু ড্র ইনসাইড এই মুডটি নিয়ে আলোচনা করছি। তো ড্র ইনসাইড মুডে আমরা কিভাবে একটা শেপের ভিতরে কোনো ইমেজকে ড্র করতে পারি সেটা দেখলাম। এটাকে আমি ডিলিট করে ফেলছি, আমি এটাকে ডিলিট করে ফেলছি। তো এবার আমরা ক্লিপিং মাস্ক যে কমান্ডটি রয়েছে এটা নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ পর্যন্ত ড্র ইনসাইড এই মুডটি নিয়ে আলোচনা করেছি। তো এবার আমরা এখানে একটা স্টার শেপ ড্র করলাম, ড্র করে আমরা চাচ্ছি যে পূর্বের যে ইমেজটা রয়েছে সেটাকে আমি প্লেস করছি। আবার আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে এই স্টারের ভিতরে এমনভাবে সেট করব যে স্টারের যে শেপটা রয়েছে সেই শেপের ভিতর দিয়ে ইমেজের কিছু অংশ দেখা যায়। ঠিক আছে, তো এটাই হলো ক্লিপিং মাস্ক। তো সবার প্রথমে যে শেপের ভিতরে আমরা এই ইমেজটাকে সেট করবো সেই শেপটাকে অবশ্যই সব কিছুর উপরে নিয়ে আসতে হবে, ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছি যে স্টার শেপটা এভাবে ইমেজের উপরে চলে আসছে। তো এটা ফিল কালার থাকলেও চলবে, আবার স্টক কালার যদি থাকে তাও হবে। ঠিক আছে, এখানে আমি ফিল কালার ছিল গ্রিন, এটাকে আমি চেঞ্জ করে স্টক কালার দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এভাবে সেট করে নিচ্ছি যে স্টারের ভিতর দিয়ে ইমেজের কতটুকু অংশ দেখা যাবে। ঠিক আছে, এবার সেট করে নিয়ে আমরা চাইলে এই ইমেজটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে এটাকে এভাবে ট্রান্সফর্ম করে বড় করে ফেলতে পারি। ঠিক আছে, জাস্ট স্টারের যে শেপটা রয়েছে তার সাথে মিলিয়ে নিতে পারি। তো এভাবে মেলানোর পরে আমরা এভাবে এটাকে সিলেক্ট করলাম সম্পূর্ণ স্টার এবং ইমেজটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে সিলেকশন টুলের মাধ্যমে আমরা মাউসের ডান বাটন ক্লিক করলাম। ডান বাটন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে ফ্লোটিং লিস্টে মেক ক্লিপিং মাস্ক এই কমান্ডটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এই কমান্ডটা অ্যাপ্লাই করতে পারি, অথবা অবজেক্ট মেনুর ক্লিপিং মাস্ক থেকে মেক এই কমান্ডটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, অথবা শর্টকাট কি কমান্ড কন্ট্রোল 7 অ্যাপ্লাই করে আমরা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখানে এবার এগুলো সব শেপ এবং ইমেজ একসাথে সিলেক্ট অবস্থায় আমরা কন্ট্রোল 7 কিবোর্ড থেকে সরাসরি প্রেস করে ক্লিপিং মাস্ক যে কমান্ডটি রয়েছে সেটা অ্যাপ্লাই করলাম। দেখুন সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে স্টারের ভিতর দিয়ে যে ইমেজটা রয়েছে সেটা কিছু অংশ দেখা যাচ্ছে। তো পূর্বের মতোই আমরা যদি এখানে এটাকে এডিটিং করতে চাই, অর্থাৎ কন্টেন্টকে যদি এডিটিং করতে চাই, তাহলে আমরা ডান দিকের যে আইকনটা আছে এডিট কন্টেন্ট এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা অবজেক্ট মেনুর ক্লিপিং মাস্ক থেকে এডিট কন্টেন্টস এখানে ক্লিক করে আমরা অনলি যে ভিতরের ইমেজটা আছে সেটাকে এভাবে এডিটিং করতে পারি। ঠিক আছে, দেখুন এবার আমরা কিন্তু অনলি ইমেজটাকে এডিটিং করছি। স্টার যে শেপটা রয়েছে সেটা কিন্তু স্থির রয়েছে, সেটার কোনো আকার আকৃতি বা রোটেটও হচ্ছে না। অনলি ভিতরে যে ইমেজটা রয়েছে সেটাকে আমরা এডিটিং করছি। ঠিক আছে, এবং এবার যদি আমরা স্টার এবং ইমেজ দুইটাকে একসাথে এডিটিং করতে চাই, তাহলে এভাবে সিলেক্ট করে নিয়ে দেখুন সিলেক্ট করার সাথে সাথে এখানে এডিট ক্লিপিং পাথ এই মুডটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা এবার স্টার শেপ এবং ইমেজ দুইটাকে একসাথে এভাবে এডিটিং করতে পারছি। ঠিক আছে, এটাই হলো কি ক্লিপিং মাস্ক যে কমান্ডটি রয়েছে
সেটার আউটপুট, অর্থাৎ ক্লিপিং মাস্ক কমান্ডের মাধ্যমে কোনো ইমেজকে আমরা এভাবে একটা শেপের ভিতরে সেট করতে পারি, যেটা আমরা পূর্বে দেখেছি যে ড্র ইনসাইট এই কমান্ডের মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি। তো এবার আমরা এখানে আরেকটা ইমেজ নিয়ে আসছি, ফাইল থেকে প্রেসে গিয়ে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ এই ইমেজটা নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ এভাবে নিয়ে আসলাম। আমরা এখানে এবার টাইপ করব, ঠিক আছে? তো আমরা এখানে টাইপ করছি, সাপোজ এখানে টাইপ করলাম TEXT টেক্সট টাইপ করলাম। টাইপ করে এটাকে আমরা এভাবে ট্রান্সফর্ম করে একটু বড় করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এবার কিন্তু আবার টাইপের ভিতরে পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে টাইপের ভিতরে সেট করব। তো টাইপ লেখার ভিতরে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। তো বাড়তি যে অংশগুলো আছে, অর্থাৎ টাইপের চারদিকে যে বাড়তি অংশগুলো আছে এবং ভিতরে যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যাবে না। অনলি টাইপের যে ফন্টগুলো আছে সেগুলোর ভিতর দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। এটা সেট করার জন্য আমরা এইভাবে টাইপ লেখাটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে নিয়ে আসবো, কারণ আমরা এবার টাইপের ভিতরে পিছনের যে ইমেজটা আছে সেটা সেট করবো। তো যার ভিতরে সেট করবো সেটা সবার উপরে থাকবে এবং যাকে সেট করবো সেটা সবার পিছনে থাকবে। এভাবে আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে এমবেড করে নিই। এমবেড করার পরে আমরা এই দুইটাকে ধরে একসাথে সিলেক্ট করলাম সিলেকশন টুলের মাধ্যমে। সিলেক্ট করার পরে আমরা মাউসের ডান বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক অথবা Ctrl+7 কিবোর্ড থেকে প্রেস করলে এভাবে টেক্সট লেখার ভিতরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল, ঠিক আছে? তো এভাবে আমরা খুব সহজে কোনো টেক্সটের ভিতরে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আছে সেটাকে সেট করতে পারি। তো এবার এটাকে আমরা ছোট করে এই পাশে রেখে দিচ্ছি। এছাড়াও আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করে নিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম এবং এটার উপরে এভাবে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। তো আমরা চাচ্ছি টাইপের ভিতরে আমরা গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে টাইপ করছি TEXT টেক্সট টাইপ করে আমরা এবার যদি এটাকে এভাবে ট্রান্সফর্ম করে একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে আমরা যদি এই টেক্সটের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখবো যে গ্রেডিয়েন্ট কিন্তু সরাসরি টেক্সটের উপর অ্যাপ্লাই করা যায় না, ঠিক আছে? এটা আমরা জানি সকলেই। তো এখন টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, টেক্সটটাকে পিছনের যে রেক্ট্যাঙ্গুলারের উপরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি সেটার উপরে এভাবে সেট করলাম। টেক্সটটাকে সেট করে দুইটাকে একসাথে এভাবে সিলেকশন টুলের মাধ্যমে ধরলাম, ধরে মাউসের ডান বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এই কমান্ডটা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছি টেক্সটের ভিতরে আমরা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে ফেলেছি। এবার এডিট কন্টেন্ট এই কমান্ডে ক্লিক করে আমরা সরাসরি এখানে টেক্সটটাকে এডিটিং করতে পারছি। টেক্সটটাকে এডিটিং করেছি আমরা, কিন্তু এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড শেপটা ছিল সেটা যতটুকু থাকবে টেক্সটটাও ততটুকুই দেখা যাবে, ঠিক আছে? দেখুন এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। তো এখানে যদি আমরা পুনরায় এডিট কন্টেন্টস আইকনে ক্লিক করে দিয়ে, তো এডিট কন্টেন্টস এই আইকনে ক্লিক করে এডিট কন্টেন্ট মোডটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে আমরা এখানে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিচ্ছি, নিয়ে এখানে আমরা পুনরায় টাইপ করছি BANGLA বাংলা DSH, অর্থাৎ আমরা খুব বড় একটা ওয়ার্ড এখানে টাইপ করলাম। টাইপ করার পরে এটার কারণটা আমি বলছি কেন এত বড় ওয়ার্ড আমি টাইপ করেছি। দেখুন যে পিছনের যে শেপটা আমরা ড্র করেছি সেই শেপের উপরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি। তো ওই শেপটা যতটুকু ততটুকু অংশে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, বাইরের বাকি অংশটুকু গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ক্লিপিং মাস্কের মাধ্যমে কোনো অবজেক্টের ভিতরে যদি আমরা এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে এর একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা হলো যে পিছনে যে শেপটা যতটুকু থাকবে ততটুকুর ভিতরে আমরা টাইপ করলে সেই গ্রেডিয়েন্টটা টাইপের ভিতর দিয়ে দেখা যাবে। তার চেয়ে বড় কোনো ওয়ার্ড যদি আমরা টাইপ করে থাকি তাহলে আমাদের কী করতে হবে, এডিট কন্টেন্টে গিয়ে যে পিছনের যে শেপটা রয়েছে সেটাকে আমাদের ওয়ার্ড অনুযায়ী এভাবে ট্রান্সফর্ম করে বড় করে দিতে হবে, এভাবে বড় করে অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে আমরা সম্পূর্ণ টেক্সটের ভিতরে সেই গ্রেডিয়েন্টটা দেখতে পাবো। তাহলে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ যে ওয়ার্ডটা রয়েছে তার ভিতর দিয়ে গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। যখন আমরা পিছনের যে রেক্ট্যাঙ্গুলারটা রয়েছে সেটাকে আমরা রিসাইজ করে বাংলাদেশ ওয়ার্ডের সমান সমান করে দিয়েছি। এবার আমরা এডিট কন্টেন্টে গিয়ে এখানে টাইপটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি, অর্থাৎ ওয়ার্ডটাকে আমরা পুনরায় টাইপ করে টেক্সট টাইপ করে দিচ্ছি, দিয়ে দেন ওকে। এখানে যদি আমরা এটাকে রিলিজ কমান্ড দেই, অবজেক্ট থেকে ক্লিপিং মাস্কে গিয়ে আমরা রিলিজ কমান্ড দিলে
পিছনের শেপটা এবং টেক্সটটা আলাদা হয়ে গেল। পিছনের যে শেপটা আছে সেটাকে আমরা ডিলিট করে ফেলছি, টেক্সটটাকে আমরা এখানে রেখে দিলাম। তো এভাবে আমরা কোনো টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। তো এছাড়া আমরা টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে নিয়ে একটা অবজেক্টে কনভার্ট করে নিয়ে আমরা এটাকে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক কম্পাউন্ড পাথ করে এখানে যদি কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে অবজেক্টের ভিতরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু এখানেও একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা হলো আমরা এবার চাইলেই এই টেক্সটটাকে এডিটিং করতে পারবো না। ঠিক আছে, টেক্সটটাকে যদি আমরা এখানে চাইছি টেক্সট ওয়ার্ডটা না রেখে আমরা এখানে অন্য কিছু টাইপ করব, তো সেটা এখন সম্ভব হচ্ছে না, কারণ এই টেক্সটটা সম্পূর্ণ অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এই একটা সীমাবদ্ধতা। এবার আমরা পুনরায় টেক্সট টাইপ করলাম, টাইপ করে আমরা এবার দেখব যে কোনো টেক্সটের উপরে কীভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়, যেটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরেও টেক্সটটাকে আমরা এডিটিং করতে পারি। আমরা এমনভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব যে টেক্সটকে আমরা যতই ওয়ার্ডকে এডিটিং করে বড় করি বা ছোটো করি না কেন, গ্রেডিয়েন্টটাও সাথে সাথে টেক্সটের সাথে সাথে গ্রেডিয়েন্টটাও অ্যাপ্লাই হবে। সেটা করতে গেলে এভাবে যে টাইপটা করবে সেটাকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা উইন্ডো প্যানেল থেকে অ্যাপারেন্স যে প্যানেলটা আছে সেটা ওপেন করবো। অ্যাপারেন্স প্যানেলটা ওপেন করার পরে অ্যাপারেন্স প্যানেলের নিচে আমরা প্রথম যে আইকনটা আছে তারপরে মাঝখানে যে আইকনটা আছে অ্যাড নিউ ফিল। ঠিক আছে, এই অ্যাড নিউ ফিল আইকনে ক্লিক করব। অ্যাড নিউ ফিল আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে ফিল নামক নতুন একটা অপশন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। তো ফিলের ডান দিকে যে বক্স আছে এখানে ক্লিক করার সাথে সাথে কালার চেষ্টা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করি না কেন বা যে কালার অ্যাপ্লাই করি না কেন সেটা যদি আমরা এভাবে ক্লিক করে দেই সেটা এখানে টেক্সটের উপরে অ্যাপ্লাই হবে। দেখুন আমরা এখান থেকে খুব সহজেই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারছি অ্যাপারেন্স প্যানেল থেকে। তো এইভাবে অ্যাপ্লাই করার পরে আমরা যদি এবার চাই যে টেক্সটটাকে এডিটিং করবো, আমরা এডিটিং করতে পারবো। আমরা যত বড় ওয়ার্ডই টাইপ করি না কেন গ্রেডিয়েন্টও সেই ওয়ার্ডের সাথে সাথে এভাবে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু পূর্বে কিন্তু সেটা আমরা দেখতে পাইনি যখন আমরা ক্লিপিং মাস্কের মাধ্যমে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি। অথবা কোনো টেক্সটের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার সবচেয়ে আদর্শ পদ্ধতি এটাই যে অ্যাপারেন্স প্যানেল থেকে এভাবে কোনো টেক্সটের ভিতরে খুব সহজেই আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। যদিও আমাদের এই টিউটোরিয়ালে কিন্তু এই ব্যাপারটি নিয়ে আলোচনা করার কথা ছিল না, তো এখানে এই ব্যাপারটা চলে আসার কারণে আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে একটা টেক্সটের ভিতরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। তো যাই হোক, আমরা আমাদের মূল টিউটোরিয়ালে ফিরে যাচ্ছি। তো ফাইল থেকে এবার আমরা প্রেস কমান্ডের মাধ্যমে একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ আমরা এই বিল্ডিংয়ের ইমেজটা নিয়ে আসি, এখানে এভাবে নিয়ে আসলাম। তো এবারে এটাকে এমবেড করে দিচ্ছি। এমবেড করে দেওয়ার পরে আমরা এই যে ইমেজটা ড্র করেছি তার উপরে এইভাবে একটা পলিগন ড্র করছি। তো পলিগন যে কোনো কালারের হোক না কেন কোনো সমস্যা নেই। তো আমরা চাচ্ছি যে এই পিছনের যে ইমেজটা আছে সেটা আমরা এই ইলিপসের ভিতরে সেট করব। তো এখানে একটা ব্যাপার যে ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা যখন কোনো শেপের ভিতরে ইমেজকে সেট করি তখন সেটার যে বর্ডারগুলো আছে সেটা কিন্তু খুব শার্প হয়। দেখুন আমরা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করার সাথে সাথে সম্পূর্ণ ইমেজটা এই পলিগনের ভিতরে সেট হয়েছে, কিন্তু এখানে এই বর্ডারগুলো খুব শার্প আছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে শেপের চারদিকে একটু ব্লারি ইফেক্ট থাকবে। চারপাশের অংশটাকে যদি আমরা ব্লারি করতে চাই তাহলে আমাদের অপাসিটি মাস্ক সেই মাস্কটা ব্যবহার করতে হবে। এখানে ক্লিপিং মাস্ক অথবা ড্র ইনসাইড এই দুইটা কমান্ডের মাধ্যমে মাস্ক ব্যবহার করলে হবে না। তো সেটা আমরা দেখাচ্ছি কীভাবে করা যায়। তো আমরা এটাকে এইভাবে এই পাশে সেট করে রাখলাম। দেন আমরা পুনরায় ফাইলে গিয়ে প্রেস কমান্ডের মাধ্যমে এখানে এই ইমেজটাকে কীভাবে সেট করলাম, দেন এমবেড করে দিলাম। এমবেড করে দিয়ে আমরা এখানে ইলিপস বা পলিগন যেটাই হোক আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। তো অপাসিটি মাস্ক ব্যবহার করার পূর্বে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে সাদা যে অংশটুকু আছে সেটার ভিতর দিয়ে কিন্তু ইমেজটা বেশি দেখা যাবে, এবং যে ব্ল্যাক অংশটুকু আছে সেটার ভিতর দিয়ে ইমেজটা ধীরে ধীরে হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করে ইমেজ এবং শেপ দুইটাকে একসাথে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমাদের ট্রান্সপারেন্সি প্যানেলটা ওপেন করতে হবে। তো উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে গিয়ে অথবা শর্টকাট কি কমান্ড শিফট কন্ট্রোল ফাংশন কি 10 একসাথে প্রেস করলে ট্রান্সপারেন্সি যে প্যানেলটা আছে সেটা এভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো ট্রান্সপারেন্সি প্যানেলটা ওপেন হওয়ার পরে আপনারা ভালো করে খেয়াল করুন যে এখানে ডান দিকে মেক মাস্ক একটা কমান্ড দেখা যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন
মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে এবং ইলিপসের যেদিকের অংশটা সাদা ছিল সেখান দিয়ে ইমেজটা বেশি দেখা যাচ্ছে, যে অংশটুকু ব্ল্যাক ছিল সেই অংশটা ধীরে ধীরে হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইমেজে যে অপাসিটি মাস্কটা আছে সেটাকে যদি আমরা এডিটিং করতে যাই তাহলে আমাদের এই ট্রান্সপারেন্সি প্যানেলের ডান দিকের যে থাম্বনেলটা আছে এখানে ক্লিক করতে হবে। দেখুন থাম্বনেলটা খেয়াল করুন যে সম্পূর্ণ ইমেজটাকে ব্ল্যাক দেখা যাচ্ছে এবং যেটুকু অংশ ইলিপস ছিল সেটুকু অংশ এখানে এভাবে দেখা যাচ্ছে। তো এখানে এই থাম্বনেলের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এই ইলিপসটা এভাবে সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এবার যে গ্রেডিয়েন্টটা আছে গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করে গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে এডিটিং করতে পারছি। দেখুন ব্ল্যাকের অংশটা যত বাড়াচ্ছি ইমেজটা তত হাইড হয়ে যাচ্ছে, এভাবে ব্ল্যাকের অংশটা যত কমাচ্ছি ইমেজের অংশটা তত স্পষ্ট হয়ে আসছে। তো এভাবে আমরা অপাসিটি যে মাস্কটা আছে সেটাকে আমরা এই থাম্বনেলের উপরে ক্লিক করে এডিটিং করতে পারি। এই মুড থেকে ফিরে আসার জন্য ইমেজের উপরে অবশ্যই ক্লিক করব। ইমেজের থাম্বনেলের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ইমেজের চারপাশে দেখুন অরেঞ্জ রঙের একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, অর্থাৎ এই মুডটা এখন অ্যাক্টিভ। যখন আমরা ডান দিকের যে এডিট অপাসিটি মাস্ক থাম্বনেলের উপরে ক্লিক করেছি তখন কিন্তু এই মুডটা অ্যাক্টিভ ছিল। তো এই মুডটা অ্যাক্টিভ অবস্থায় কিন্তু আমরা যতই ড্রয়িং করি না কেন এডিট অপাসিটি মাস্ক মুডে ড্রয়িং হবে। সুতরাং এই মুড থেকে বাইরে বের হওয়ার জন্য অবশ্যই আমাদের এই বাঁ দিকের যে ইমেজের থাম্বনেলটা আছে সেখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে হবে। এবার যদি আমরা এভাবে এটাকে ট্রান্সফর্ম করি তাহলে ভিতরে যে ইলিপস রয়েছে সেটা এবং ইমেজটা একসাথে ট্রান্সফর্ম হয়ে ছোটো বড় হচ্ছে। তো যদি আমরা এখানে এই মাঝখানে যে চেইনটা আছে এটাকে যদি ক্লিক করে ব্রেক করে দেই, এবার যদি আমরা এডিটিং করি দেখুন ট্রান্সফর্ম করলে এবার ইমেজটা কিন্তু ছোটো বড় হচ্ছে, ইলিপসটা কিন্তু ছোটো বড় হচ্ছে না, অর্থাৎ ইলিপসটা এডিটিং হচ্ছে না, অনলি ইমেজটা এডিটিং হচ্ছে। তো এটা এই চেইন লিঙ্কটা ব্রেক করার ফলেই সম্ভব হচ্ছে। চেইন লিঙ্কটাকে যদি আমরা আবার ক্লিক করে অ্যাক্টিভ করে দেই অর্থাৎ লিঙ্কটা তৈরি করে দেই তাহলে পুনরায় আমরা যদি এটাকে ট্রান্সফর্ম করি তাহলে আমরা দেখতে পাবো ইমেজ এবং শেপ দুইটা একসাথে এভাবে ছোটো বড় হচ্ছে। তো এবার এটাকে আমি ডিলিট করে ফেলছি। ডিলিট করে পুনরায় আমরা ফাইল থেকে প্লেস কমান্ডের মাধ্যমে এই ল্যাপটপের ইমেজটা নিয়ে আসছি, এসে এটাকে আমরা এমবেড করে দিলাম। এমবেড করে দেওয়ার পরে আমরা শেপ নিয়ে নিয়েছি, জাস্ট পুনরায় পলিগন নিয়ে নিলাম। তো আমরা এবার এই পলিগনের চারদিকে ব্লার ইফেক্ট দিব, ব্লার, গজন ব্লার, প্রিভিউ, ওকে। তো এটার একটা ফিল কালার আমরা অবশ্যই হোয়াইট দিয়ে দেবো, কারণ হোয়াইট যতটুকু কালার থাকবে তার ভিতর দিয়ে ইমেজটা দেখা যাবে। যদি আমরা অন্য কোনো কালার দিই তাহলে কিন্তু অতটা শার্প দেখা যাবে। যদি আমরা তখন রেড কালার নিলাম, রেড কালার নিয়ে এইভাবে আমরা এটাকে সিলেক্ট করলাম, সম্পূর্ণ ইমেজ এবং পলিগনটাকে কীভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে মেক মাস্ক অ্যাপ্লাই করলাম। দেখুন রেডের ভিতরে যতটুকু ব্ল্যাক অংশ আছে সেটাকে ধরে কিন্তু এখন ইমেজটাকে দেখা যাচ্ছে, যার ফলে ইমেজটা অনেক হালকা দেখা যাচ্ছে। যদি আমরা এটার কালারটাকে চেঞ্জ করে দিই, এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এখানে অপাসিটি মাস্ক যেটা রয়েছে সেটাকে এডিটিং প্যানেলটাকে অ্যাক্টিভ করলাম। এই থাম্বনেলের উপরে ক্লিক করে দেখুন, ক্লিক করার সাথে সাথে এর চারপাশে অরেঞ্জ কালারের একটা বাউন্ডারি দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার সাথে সাথে দেখুন ইমেজটা অনেক স্পষ্ট দেখা যাচ্ছে। তো বুঝতে পেরেছেন হোয়াইট এবং ব্ল্যাক কালারের যে পার্থক্যটা ইলাস্ট্রেটর এখানে কী বোঝা যাচ্ছে। অপাসিটি মাস্ক ব্যবহার করার পূর্বে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে অবজেক্টকে কতটুকু শো করাবো। যদি বেশি শো করাতে চাই অবশ্যই সেই অবজেক্টের কালারটা হোয়াইট হতে হবে। তো হোয়াইট কালারের ভিতর দিয়ে ইমেজটা সম্পূর্ণ দেখা যাবে, অন্য কোনো কালারের ভিতরে ইমেজটা তত স্পষ্ট দেখা যাবে না। ঠিক আছে, তো দেখুন চারদিকে খুব সুন্দর ব্লারি কালার দেখা যাচ্ছে। তো এই অবস্থায় আমরা রেক্টাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে যদি একটা কালার দিয়ে দিচ্ছি, সাপোজ রেড কালার দিয়ে দিলাম, যে আমরা এভাবে একটা রেক্টাঙ্গুলার ড্র করি। সরি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই থাম্বনেলটা এখানে অ্যাক্টিভ আছে, অর্থাৎ অপাসিটি মাস্ক যে মুডটা আছে সেটা অ্যাক্টিভ আছে। তো আমরা এখানে চাচ্ছি যে ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তাহলে আমরা অবশ্যই ইমেজের থাম্বনেলের উপরে ক্লিক করে অপাসিটি মাস্ক এডিটিং মুড থেকে বেরিয়ে আসতে হবে। তো আমরা এবার ইমেজের থাম্বনেলের উপরে ক্লিক করে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে আমরা এখানে একটা রেক্টাঙ্গুলার সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে সাপোজ আমরা এখানে ব্লু কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে আমরা এভাবে একটা রেক্টাঙ্গুলার ড্র করলাম। ড্র করে নিয়ে আমরা এবার এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। ব্যাকে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যে ইমেজটা আছে সেটা কিন্তু এবার সুন্দরভাবে দেখা যাচ্ছে, চারিদিকে ব্লু কালারের একটা শেড দেখা যাচ্ছে। এভাবে আমরা বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারি। তো এবার আমরা দেখব যে একের অধিক যদি কোনো শেপ থাকে সেই শেপের ভিতরে আমরা কীভাবে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে ইমেজকে সেট করব। তো এখানে একটা এভাবে একটা রেক্টাঙ্গুলার ড্র করেছি আমি। ড্র করে নিয়ে আমরা এটাকে
অল্টার কি চেপে ধরে এখানে একটা কপি তৈরি করে নিচ্ছি। গ্রিন কালারের যে গাইডলাইন আছে সেটা দেখে আমরা এভাবে খুব সুন্দরভাবে সেট করতে পারি। দেন অল্টার কি চেপে ধরে পুনরায় এগুলোর একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নিচ্ছি এভাবে। তাহলে এখানে 4টা হলো, 4টাকে আবার পুনরায় সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আবার আরও 4টা এভাবে সেট করে দিচ্ছি। সবগুলোকে এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা এভাবে এটাকে পাশে সেট করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পলিগন আমরা ড্র করেছি। আমরা চাচ্ছি যে পলিগনের ভিতর দিয়ে একটা ইমেজ দেখা যাবে, তাহলে আমরা এখানে ফাইল থেকে প্লেসে গিয়ে এবার বিল্ডিংয়ের ইমেজটা নিয়ে আসি। এখানে বিল্ডিংয়ের ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এটাকে অ্যারেস সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। কারণ পলিগনের ভিতরে আমরা ইমেজটাকে সেট করব, তাই পলিগনগুলোকে অবশ্যই উপরে রাখতে হবে। এভাবে এটাকে এমবেড করে দিলাম, এমবেড করে দিয়ে ইমেজ এবং পলিগন সবগুলোকে একসাথে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখুন একটা শেপের ভিতর দিয়ে অন্য ইমেজটা দেখা যাচ্ছে, বাকিগুলো হাইড হয়ে গেছে। তো এভাবে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করলে সেটা হবে না। এভাবে সবগুলো শেপের ভিতর দিয়ে যদি আমরা ইমেজটাকে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে দেখতে চাই তাহলে কিন্তু অন্য একটা উপায় অবলম্বন করতে হবে। তো সেই জন্য আমাদের পলিগনগুলো কীভাবে চেপে ধরে একে একে এভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমরা অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথ, দেন মেক কম্পাউন্ড পাথ কমান্ডটা অ্যাপ্লাই করে এই সবগুলো শেপকে একটা শেপে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যদি এভাবে সবগুলোকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে নিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করি, এবার দেখুন যে শেপগুলোর ভিতর দিয়ে ইমেজটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা চাইলে এবার এডিট কন্টেন্টস মোডে গিয়ে ইমেজটাকে এভাবে ট্রান্সফর্ম করে ছোট বড় করে ভিতরের যে পলিগন শেপের ভিতরে এভাবে ইমেজটাকে সেট করে নিতে পারি। ঠিক আছে, অবশ্যই সেজন্য আমাদের এডিট কন্টেন্ট মোডে যেতে হবে। এটা আমি পূর্বেও দেখিয়েছি। একের অধিক যদি শেপ থাকে, সেটা যে কোনো শেপই হোক না কেন, তার ভিতর দিয়ে যখন আমরা ইমেজকে শো করাতে যাব বা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে ইমেজকে দেখাতে যাব, তখন অবশ্যই সেই শেপগুলোকে একসাথে সিলেক্ট করে নিয়ে কম্পাউন্ড পাথে কনভার্ট করে নিতে হবে। কম্পাউন্ড পাথে কনভার্ট করার ফলে সবগুলো শেপ একটা শেপে কনভার্ট হয়ে যাবে, যার ফলে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে শেপগুলোর ভিতর দিয়ে একটা ইমেজকে এভাবে শো করাতে পারবো। তো এখানে আপনারা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। একটা ইলিপসকে নিয়ে আমি সেটাকে জাস্ট রোটেট করে কপি করে সেই কপিটাকে আমি রিপিট করেছি কন্ট্রোল প্রেস করে। তো সময় স্বল্পতার কারণে আমি সেটা দেখাইনি, এখানে আমি সেটাকে ড্র করে নিয়েছি রেকর্ডিং অফ করে নিয়ে। এবার আমরা দেখতে পাচ্ছি এটাকে ট্রান্সফর্ম করে বড় করার ফলে এই ডিজাইনটা অনেক অংশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আর্টবোর্ডের বাইরে চলে গেছে। তো প্রিন্টের সময় কিন্তু আর্টবোর্ডের বাইরে যে অংশটুকু থাকবে সেটুকু অংশ কিন্তু প্রিন্ট হবে না। মূল ডিজাইন সাবমিট করার পূর্বে বা মূল ডিজাইনকে সেভ করার পূর্বে আমরা চাচ্ছি যে এই আর্টবোর্ডের বাইরে যে অংশটুকু আছে সেটুকু অংশ এখানে থাকবে না। তো সেই জন্য আমরা কী করি, আমরা এখানে রেক্টাঙ্গুলার টুলটাকে অ্যাক্টিভ করে নিয়ে এটাকে স্টোক কালারটাকে আমি অফ করে দিচ্ছি। একটা ফিল কালার নিয়ে নিচ্ছি, যে কোনো একটা ফিল কালার নিলে হবে, জাস্ট ইয়েলো কালারটা নিলাম। দেন রেক্টাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে নিয়ে আমরা এভাবে যে আর্টবোর্ডের সমান সমান একটা রেক্টাঙ্গুলার এভাবে ড্র করলাম। ঠিক আছে, ড্র করে নিয়ে আমরা এখানে স্লেটে গিয়ে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, তো অ্যাক্টিভ আর্টবোর্ডের উপরে যতগুলো শেপ আছে সবগুলো একসাথে এভাবে সিলেক্ট হয়ে গেল। দেন আমরা অবজেক্টে গিয়ে ক্লিপিং মাস্ক মেক কমান্ডটা দেওয়ার সাথে সাথে আর্টবোর্ডের চারপাশের যে বাড়তি অংশটুকু ছিল এই শেপের, সেই অংশটুকু এভাবে হাইড হয়ে গেল ভিতরে যে শেপটার রেক্টাঙ্গুলারটা ড্র করেছি তার ভিতরে। তো এভাবে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে আমরা প্রিন্ট আউটের পূর্বে কোনো অবজেক্টকে আর্টবোর্ডের বাইরে যতটুকু অংশ গেছে সেগুলোকে কাট করে ফেলতে পারি। ঠিক আছে, তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অবজেক্ট মেনুর কম্পাউন্ড পাথ যে কমান্ডটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে কম্পাউন্ড পাথের কিছু বিষয় দেখিয়েছি যে একের অধিক যদি ইমেজ শেপ থাকে এবং তার ভিতরে যদি আমরা কোনো ইমেজকে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে সেট করতে চাই, তাহলে অবশ্যই সেই শেপগুলোকে সিলেক্ট করে নিয়ে কম্পাউন্ড পাথে কনভার্ট করে নিতে হবে।
তো এখানে কম্পাউন্ড পথের একটা ব্যবহার আপনারা দেখেছেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি কম্পাউন্ড পথের আরও বিস্তারিত কিছু ব্যবহার দেখাবো। দেখার আমন্ত্রণ রইল। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।